স্বাগত চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখিতে, সাথে আছে আমি জান্নাতুল ফেরদৌসী। আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। আপনার স্বাগত মুখোমুখিতে, কেমন আছেন? ভালো আছি এবং ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল ওয়ানকে। অনেক কিছুর মধ্যে আমরা তো চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, শিক্ষা নিয়ে অনেক হতাশা, অনেক প্রত্যাশা থাকে, সেখানে যখন গণমাধ্যম এগিয়ে আসে সেই জন্য আরও বিশেষ ধন্যবাদ চ্যানেল ওয়ানকে। আপনি তো শিক্ষা নিয়ে কাজ করছেন লম্বা সময়, ৩৫ বছরের বেশি। তো এই নতুন সরকার সংস্কার প্রস্তাব, তাদের ১২ দফা, এইটা নিয়ে আমি আসলে পর্যবেক্ষণ দিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের পর্বটা। অনেকদিন পরে তো আমরা পেয়েছি একটা জনগণের সরকার যেটাকে বলা হচ্ছে, নির্বাচিত হয়ে এসছে এবং তারা এসেই দেখলাম যে শিক্ষাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা একটি ১২ দফা সংস্কার এজেন্ডা দিলেন। আমরা একটু চমৎকৃত হয়েছি, শুধু চমৎকৃত হই নাই, আর একটু ভালো লাগার জায়গায়ও গেছি। দেখলাম যে আমরা দীর্ঘদিন ধরে যেগুলো আশা করে এসেছি, দাবি করে এসেছি, ১২ দফা সংস্কারের মধ্যে অধিকাংশই চলে এসছে। এবং এগুলো তো আমি, আপনি, আপনারা আমাদের মতো যারা সমাজের এই শ্রেণীতে বিচরণ করি তাদের কথা না, কথাগুলা, দাবিগুলা, প্রত্যাশাগুলো তো গণমানুষের। কারণ গত অন্তর্বর্তী সরকারের সময় এবং তারপরে এই সরকার আসার পরপরই আমরা অনেকগুলো পর্যালোচনা করেছি। ৩৭২টি সভা করেছি বিভিন্ন জায়গায়, উঠান বৈঠক থেকে শুরু করে মায়েদের সাথে বসছি, স্থানীয় সমাজের সাথে বসছি। সেখানে প্রায় ২৪,০০০-এর মতো জনগোষ্ঠী অংশগ্রহণ করেছিল। তাদের কথাগুলোকে তুলে এনেছি এবং দেখলাম যে সংস্কার এজেন্ডার সাথে এটা অনেকখানি সঙ্গতিপূর্ণ। স্কুলে যে লটারির, নতুন শিক্ষার্থী ভর্তি লটারির যে প্রত্যাহার করা হলো সিদ্ধান্তটা, সেটাতে সম্ভবত আপনাদের দ্বিমত আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হ্যাঁ, আমরা বলেছিলাম যে হলো লটারিটা যে করা হলো, তারপরে এই লটারির ফলাফলটা কি হয়েছে সেটার কোনো তথ্যভিত্তিক কিছু তো আমাদের কাছে নাই। হুট করে সিদ্ধান্ত নেওয়াটা, আমরা তো দেখেছি দীর্ঘদিন ধরে শিক্ষার যে কোনো সিদ্ধান্ত যেটা আমার ৪ কোটি শিক্ষার্থীকে যেটা প্রভাবিত করবে, ইতিবাচক যেটাই হোক, কোনো রকম আলাপ আলোচনা না করে হঠাৎ করে বলা হলো যে আমরা লটারি উঠিয়ে দেব এবং সেটা পরীক্ষার মধ্য দিয়ে হবে। পরবর্তীতে সরকার অবশ্য কিছুটা বিবেচনা করে বলেছেন কিভাবে ভর্তি হবে সেটা তারা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ করে বিবেচনা করবেন। নগরে বন্দরে যেগুলো আছে, মহানগরীগুলোতে তথাকথিত নামি দামি স্কুল, সেই জায়গায় ভর্তি হতে দেখা গেছে যে হয়তো ৭০টা সিট বা ২০০টা সিটের জন্য ১০-১২ হাজার আবেদন করে বসে আছেন। তখন তো কোনো না কোনোভাবে বাছাই প্রক্রিয়া। আর আমরা তো দেখেছি বিগত সরকারের সময় যেভাবে দুর্নীতিগ্রস্ত ছিল, এবং আপনাদের মনে আছে কি না যে তখন বিকারুন্নেসার চেয়ারম্যানকে তার পদ ছেড়ে দিতে হয়েছিল। এটা স্মারকলিপি দিচ্ছেন সরকারকে, সেখানে সম্ভবত আপনারা এই দুর্নীতি এবং অনিয়ম, বিশেষ করে কমিটিতে রাজনীতিকরণ বা রাজনৈতিক ব্যক্তিত্বরা যেন না আসেন, এই বিষয়ে আপনাদের শক্ত অবস্থান আছে। এবং আপনি একটা প্রোগ্রামে আমি শুনেছি বলেছেন যে হাইকোর্টে রিট করবো যদি ম্যানেজিং কমিটিতে কোনো রাজনীতি সম্পৃক্ত কোনো ব্যক্তিকে যুক্ত করা হয়। এই জায়গাটাতে আসলে স্ট্যান্ডটা কি, বা আপনারা কী সুপারিশ করেছেন সরকারকে? স্কুল ম্যানেজিং কমিটিতে যারা থাকেন তারা নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য এবং যে স্বজনপ্রীতি, যেখানে পরীক্ষা দিয়ে শিক্ষক নিয়োগের কথা, সেইখানে হয়তো প্রথম ৩ জনের মধ্যে তৃতীয় জনরেই নেওয়া হয়েছে, কারণ তিনি হয়তো ওই স্কুল ম্যানেজিং কমিটির কারো সুপারিশ আছে তার সুপারিশ হিসাবে। এই তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা বলেছি যে কোনো ধরনের রাজনৈতিক দল করেন, মতামত থাকতে পারে, রাজনৈতিক মতাদর্শ যে কারোই থাকতে পারে, কিন্তু সরাসরি দলের কেউ কোনো ম্যানেজিং কমিটিতে, বিশেষ করে চেয়ার হতে পারবেন না, কারণ এটার ব্যাপারে মহামান্য আদালতের একটি নির্দেশনা আছে। আপনারা সম্ভবত নতুন কর বা এইসব নিয়ে কিছু সুপারিশ দিয়েছেন, সেইটা একদম যদি ছোট করে আমাকে বলেন, মূল জায়গাগুলো কি চেয়েছেন আপনারা? দেখুন, এমন একটা সময়ে বাজেট উপস্থাপন হতে যাচ্ছে যখন বাংলাদেশ একটা বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। একটা তো হচ্ছে জ্বালানি, আরেকটি হচ্ছে যে বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নত বিশ্বের দেশগুলো অনুদানটা দিত,
সেটা বন্ধ করে দিয়েছে। সেই সব জায়গায় কিন্তু আমরা আছি এখন। কাজে যে সরকারই আসুক, এখন যে সরকার এসছে তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে 5% করবেন বাজেটের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য এরকম হবে অনুরূপ। এইটা কি আমাদের দেশের বাস্তবতায় এখন যুক্তিসঙ্গত? কিন্তু আমাদের পক্ষ থেকে এই বাস্তবতাটা বিবেচনা করেই আমরা অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং মাঠ পর্যায়ের বাস্তবতা দেখে আমাদের সুপারিশটা হয়েছে যে বাজেটটা ধাপে ধাপে 5% যাওয়া। এই বছরই আমরা 2.5% যদি করি, তাতে যেটুকু খরচ হবে সেটা একটা বড় অংশ আসতে পারে, যেটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, CSR এর মাধ্যমে। আরেকটা আসতে পারে, সরকার চিন্তা করতে পারেন, আমরা আবেদন জানিয়েছি যে যেটাকে বলা হয় এডুকেশন সেস। যমুনা সারচার্জ নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ কন্ট্রিবিউট করেছিল যমুনা ব্রিজ বানাতে। এরকমই একটি সারচার্জ, কিন্তু এটা নিম্ন আয়ের মানুষের উপরে এটা প্রভাব পড়বে না। পড়বে কাদের উপরে? ইনকাম ট্যাক্স, এক্সাইজ, কাস্টমস ইত্যাদির উপরে আসবে। সেই রকম লেভি যদি করা যায় তাহলে সরকারের একটা আয়ের উৎস হতে পারে। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, আরও কিছু প্রশ্ন নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবারও স্বাগত মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের দাবিগুলোর মধ্যে একটা আমি বড় দাবি যেটা বলবো সেটা সম্ভবত অবৈতনিক শিক্ষা আপনারা চেয়েছেন 8ম শ্রেণী পর্যন্ত, এটা 5ম শ্রেণী পর্যন্ত ছিল। এই অবৈতনিক শিক্ষা যে 8ম শ্রেণী পর্যন্ত চাওয়া এবং মাধ্যমিক যে জাতীয়করণ, এটার আসলে প্রক্রিয়াটা কি হবে বা কি দাবি, মূল দাবিটা আপনাদের কি? প্রথমত হলো তো আমাদের দীর্ঘদিন ধরেই কিন্তু প্রাথমিক শিক্ষা অবৈতনিক এবং সর্বজনীন, ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, এটা আইনও আছে। কিন্তু যেটা হয়েছে যে গত কয়েক বছর ধরেই বাংলাদেশে শিক্ষার মান এত নিচে নেমেছে, 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা আসলে কিছুই শেখে না। তাদের যদি একটা ধারাবাহিকতা আমাদের রাখতে হয়, ন্যূনতম 8ম শ্রেণী পর্যন্ত করতে হবে। সেটাকে অবৈতনিক করে দিয়ে একেবারে ধারাবাহিকভাবে 8ম শ্রেণী পর্যন্ত গেল, ন্যূনতম শিক্ষাটা পাবে। পরবর্তীতে তাদের কিন্তু একটা সুযোগও থাকবে বৃত্তিমূলক শিক্ষায় যাওয়ার। 5ম শ্রেণীতে পড়ে কেউ তো দোলাই কালেও যেতে পারবে না। এই জায়গাটার থেকে আর কি আমরা বলেছি। আর যেটা জাতীয়করণটা একটা বড় বিষয়, এটা ধাপে ধাপে করতে হবে। এক্ষুনি হয়তো সরকারের পক্ষে করা সম্ভব না, কিন্তু 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অবৈতনিক করা, এটা সম্ভব এবং এই বছরই সম্ভব। এই যে মান, শিক্ষার মান অনেক নিচে চলে গেছে বা পিছিয়ে পড়েছে আমরা, এই সাথে কি শিক্ষকদের যে ট্রেনিং বলেন বা শিক্ষকের যে মান, সেটাও তো অনেক পড়ে গেছে। আমরা অনেক অভিভাবকের কাছ থেকে শুনি যে শিক্ষকদের মানের বিষয়ে তারা সন্তুষ্ট না। এই জায়গাটা থেকে আপনাদের কোনো সুপারিশ আছে? আছে তো বটে। যেটা হলো যে আমরা তো দীর্ঘদিন ধরে দেখেছি আসলে শিক্ষকও যেভাবে আমরা তাদেরকে রেখেছি, তাদের বেতন ভাতা মর্যাদাটাকে গুরুত্ব দেই নেই। ফলে শিক্ষকতা পেশায়ও আমরা ওরকম শিক্ষক পাইনি। যারাও বা এসছেন তারা আয় রোজগারের জন্য হয়তো কোচিং করছেন বা অন্য কিছু করছেন। ফলে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে পঠন পাঠন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা আর হয়ে ওঠেনি। এবং কিন্তু যেভাবে হয়েছে সেটা খুবই নেতিবাচক। যেটা হলো যারা সচ্ছল পরিবার তারা কিন্তু শিক্ষার্থীদেরকে কোচিংয়ে পাঠাচ্ছেন, এবং কোচিংয়ের পেছনে কত যে খরচ হয় ইউনেস্কো তো তার গবেষণায় বলেছে 71% পরিবারকে খরচ করতে হয়। এখন আমার রিক্সাওয়ালা ভাইটা কিভাবে করবে? আমার প্রান্তিক চাষি ভাইটা কিভাবে করবে? এই যে দিনমজুর যে মা। শিক্ষার এই ব্যয় নিয়ে তো আসলে অভিভাবকদের মধ্যে একটা হাঁসফাঁস অবস্থা অনেকদিন থেকেই চলছে। নানা মানুষ আসলে এখন খুব গরিব মানুষ, আপনি খেয়াল করেছেন কিনা, সেও চায় তার সন্তানটা লেখাপড়া করুক, তার পেছনে খরচ করুক। এই যে প্রান্তিক জনগোষ্ঠীর কথা আপনি বলছেন, এর সাথে সম্পৃক্ত আছে ডে মিল, যেটা ডে মিল চলছে, দুপুরের খাবার। এইখানে মিড ডে মিল, এই মিড ডে মিলে আপনারা যে একটা সুপারিশ দেখলাম যে আপনারা বলছেন যে প্রান্তিক জনগোষ্ঠী বা প্রান্তিক মারা যেন সাথে সম্পৃক্ত হন। এই জায়গাটা কি বাস্তবায়ন কীভাবে সম্ভব বা কী চেয়েছেন আসলে এখানে? আসলে যেটা হলো মিড ডে মিলের দুটি ব্যাপার আছে। একটি হলো যে গরম তৈরি খাবার দেয়া, সেটা এই মুহূর্তে আমাদের পক্ষে করা সম্ভব না, কিন্তু এটা উদাহরণ আছে। বেশ কিছু বেসরকারি সংগঠন করেছে বিভিন্ন জায়গায়, কিচেন বলে তারা, কিচেনেই রান্নাবাড়া হয়,
খিচুড়ি, ডিম ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওইটার মান বজায় রাখা এবং ওইটা মনিটরিং করা কঠিন কাজ। তো আপাতত যেটা সরকার দিচ্ছেন শুকনা খাবার খেয়েই তো অসুস্থ হয়ে যাচ্ছে, দুধ, এই কলা, রুটি, ডিম। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এটা স্থানীয় শিক্ষা প্রশাসন ম্যানেজ করছে মূলত। সেখানে দুই ধরনের আশঙ্কা আমরা ব্যক্ত করেছি এবং পরামর্শটা দিয়েছি সরকারকে। আশঙ্কা একটা হলো যে খাবারের মান এবং যেটাকে বলা হয় নিউট্রিয়েন্ট, পুষ্টিটা আসে কিনা ওই খাবারটা দেখে সেটা। আরেকটি হলো যে এটা যাতে কোনো সিন্ডিকেটের কবলে না পড়ে, স্থানীয়ভাবে সংগ্রহ করা। আমরা তো সিন্ডিকেট বাণিজ্য বাংলাদেশে একটা বাস্তবতা হয়ে গেছে। সেখানেই আমাদের পরামর্শটা হলো যে স্থানীয় পর্যায়ে স্কুলগুলোর ভেতরে শিক্ষকরা থাকবেন না এইসব কাজে, কারণ শিক্ষকদের কাজ হলো শ্রেণীকক্ষের ভেতরে পঠন পাঠন শিখন ইত্যাদিতে। কিন্তু এখানে মায়েদের নিয়ে প্রতি মাসে যদি এই সপ্তাহে এই গ্রুপ অফ মারা করেন যে মনিটর করবেন কি দেয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে, আর পরের সপ্তাহে অন্য এটা কি বিনামূল্যে না মায়েরা পারিশ্রমিক দেয়া যেতে পারে, কারণ ওইটা ওই বাজেটেই থাকতে হবে। পারিশ্রমিক দিলেও কি না দিলেও কি মারা কিন্তু আগ্রহী হবেই, এবং কোনো মা জীবনে তার সন্তানকে খারাপ খাবার দেবে না। অটিজম বা আমরা প্রতিবন্ধী বাচ্চাদের এখনো সমাজ কল্যাণের আওতায় স্কুলগুলা, সেই জায়গাটার থেকে আপনাদের কোনো দাবি আছে কিনা? আমরা দীর্ঘদিন ধরে কিন্তু দাবি করে আসছি যে কোনো ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাটা যেন সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকে। তাদের অন্যান্য বিষয়ে কিন্তু সমাজ কল্যাণ দেখতেই পারে, যেমন তাদের আবাসন, তাদের চিকিৎসা ইত্যাদি। কিন্তু শিক্ষাটা বলতে গেলে অনেকটা অনুগ্রহ করেই শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই পুস্তক বানায়, অনেকটা তাদের জন্য ফ্রি পাঠ্য বই ইত্যাদি দেয়া হয়ে থাকে। কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু কঠিন কাজ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জন্য। এটাকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় এনে পুরাটা তাদের শিক্ষাটাকে মূল ধারার সাথে একীভূত, যেটাকে বলি আমরা ইন্টিগ্রেশন করা। বিদেশে কিন্তু করে উন্নত বিশ্বে, তারা এই শ্রেণীকক্ষের ভেতরে মূল ধারার শিক্ষার্থীদের সাথে 2-3জনকে দিয়ে দেয়, তাদেরকে ইন্টিগ্রেশন বাচ্চারাও পছন্দ করে। কিন্তু আমাদের এখানে এটা সম্ভব হয়নি দেখে আমরা এখনো প্রতিবন্ধীদের শিক্ষার ক্ষেত্রে তেমন এগোতে পারিনি, না অংশগ্রহণের দিক থেকে না এগিয়ে যাওয়ার দিক থেকে। নিম্নবিত্তরা এখন খুব বেশি মাদ্রাসামুখী হচ্ছে, সেখানে বিনামূল্য বা কোনো কারণে তারা খুব অনেক বেশি মাদ্রাসামুখী, এবং আমাদের আশেপাশে প্রচুর এরকম স্কুল মাদ্রাসা গজিয়ে আছে। রেজিস্ট্রেশনের বিষয়গুলোতেও অনেক প্রশ্ন আছে। এইখানে আসলে সমন্বিত শিক্ষা আইনটা কীভাবে কাজ করবে? প্রথমত হলো আমাদের দেশে তো যদি বড় 3টা ধারার কথা বলি, মূল ধারা, ধর্মীয় ধারা আর ইংরেজি মাধ্যম, 3টার মধ্যে তো কোনো সমন্বয় নেই। একই ধরনের তো শিক্ষাক্রম নেই, সিলেবাস যেটাকে বলি আমরা বা কারিকুলাম বলি, কিছুই নেই। সবাই যার যার মতো করে চলে। এই জায়গাটাতে সমন্বয় যদি না আসে তাহলে তো আমরা 3 ধরনের জাতিগোষ্ঠী তৈরি করছি মনে হচ্ছে। আর যে কথাটা উঠে এসছে সেটা হলো আসলে শিক্ষার যে পারিবারিক ব্যয়, সেটা বাঁচানোর জন্যও কিন্তু অভিভাবকরা এখন মাদ্রাসায় দিচ্ছেন। সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে লীলা বোর্ডিং, এবং সেখানে যে আমরা সমন্বিত আইনের কথা বলেছি, শুধু 3টার সমন্বয় না, আমার সন্তানেরা কোথায় পড়ছে, কি পড়ছে, তারা কিভাবে তাদের যেখানে পড়ছে পরিচালিত হয়, তাদের আয়ের উৎস কী, এটা জানার অধিকার আমার আছে। এটা শিক্ষা আইন করলে ওই রেজিস্ট্রেশনটা কিন্তু করা হবে, সেটা কিন্ডারগার্ডেনই হোক বা মাদ্রাসাই হোক। এইখানে না আসতে পারলে আমাদের কিন্তু আগামীতে সংঘাত হবে, এবং আমরা তো দেখতেই পাচ্ছি নানা ধরনের সংঘাতের তৈরি হচ্ছে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে ধর্মীয় সহিষ্ণুতা একেবারে তলানিতে চলে গেছে। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, আরও কিছু প্রশ্ন নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আবারও স্বাগত মুখোমুখিতে। হাইজিন কিটস নিয়ে যে নারী শিক্ষার্থীদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা এই সারা দেশের জন্য, এইখানে আপনারা তো লম্বা সময় ধরে লড়ছেন, কথা বলছেন, এই জায়গাটাতে আসলে কি কি নতুন যুক্ত হচ্ছে বা সরকার কি কি যুক্ত করতে চাচ্ছে? সরকার তাদের সংস্কার বা ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে নারী শিক্ষার্থীদের ইস্যুটা নিয়ে এসছেন, কিন্তু এটা সুনির্দিষ্ট করে একটা রোড ম্যাপ দরকার। প্রথম হলো যে
নারীর প্রতি দুই ধরনের জিনিস আমরা দেখতে পাই। একটা হচ্ছে প্রচণ্ড রকমের সহিংসতা, আরেকটি হচ্ছে যে নারী শিক্ষার্থী যখনই তারা প্রাথমিক পার হয় তারপরেই কিন্তু তাদের মধ্যে ঝরে পড়ার প্রবণতা বাড়ে। তার একটা বড় কারণ হচ্ছে যেটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট, ওই জায়গাটাতে আমরা খুব দুর্বল। ওয়াশ ফেসিলিটিসের কথা বলা হয়, অনেক ক্ষেত্রে আছে কিন্তু বাথরুমে পানি নাই অথবা কোনো সুযোগ সুবিধা নাই, এরকম তো আছে অসংখ্য গ্রামে গঞ্জে, এমনকি ঢাকা মহানগরীর স্কুলগুলোতেও ওয়াশরুমের অবস্থা খুবই শোচনীয়। এটা তো একটা মনিটরিংয়ের ব্যাপার যেরকম আছে, কিন্তু নারী শিক্ষার্থীদের জন্য কিছু কিছু জায়গায় আমরা শুনেছি বড় বড় স্কুলগুলো, নামি দামি স্কুলগুলোতে ভেন্ডিং মেশিন দেয়া হয়েছে, মেয়েরা যাতে পয়সা দিয়ে তাদের হাইজিন কিটসগুলো নিতে পারে। তো এটা তো আমার গ্রামের শিক্ষার্থী পারবে না। সেই জায়গাটাতে আমরা সরকারকে একটা প্রস্তাব দিয়েছি যে তারা যারা হাইজিন কিটস তৈরি করেন এই সব কোম্পানিগুলোর সাথে, অনেক নামি দামি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেন, তাদের সাথে হয় স্বল্প মূল্যে নয় বিনামূল্যে সিএসআরের আওতায় তারা যদি একটা বসেন এদের সাথে যে এটা করেন আপনারা, পাইলট আকারে করেন, তারপরে এটার ফলাফল দেখলেই বোঝা যাবে যে কত ইতিবাচক আসে। মেয়েরা কিন্তু দুটোভাবে ক্ষতিগ্রস্ত হয়, একটা হচ্ছে ওই 7-8 দিন যদি স্কুলে না আসে তাহলে কিন্তু তার উপবৃত্তিটা কাটা যায়, সেটা একটা বড় কারণ মেয়েদের ঝরে পড়ার। উপবৃত্তির টাকা শর্ত বাড়ানোর আছে। দাবি জানিয়েছেন আপনারা, ওইটা কতটুকু থেকে কতটুকু? উপবৃত্তি তো এখন যেটুকু আছে তাতে করে তো মানে কিছুই হয় না শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে মেয়ে শিক্ষার্থী বা তার পরিবারের যে খরচটা লাগে। সরকার বলছেন ইউনিফর্ম দেবেন, জুতা দেবেন, কিন্তু এগুলো তো সময় সাপেক্ষ, সময় লাগবে। কিন্তু উপবৃত্তিটা বাড়ালে 150 টাকা সব জায়গায় না 200 হয়েছে, আমরা 500 করতে বলেছি প্রাথমিক। কারণ একটা অন্যায় হচ্ছে কিন্তু আমাদের শিক্ষার্থীদের প্রতি, সব কিছুতে আমরা দেখছি ইনফ্লেশন অ্যাডজাস্টেড, কিন্তু উপবৃত্তির ক্ষেত্রে নাই কেন? এটাও তো হওয়া উচিত, ইনফ্লেশন অ্যাডজাস্ট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ন্যূনতম 500 চাচ্ছেন। ন্যূনতম 500, মাধ্যমিকে 700 চাচ্ছি আমরা। এতে করে গিয়ে অন্তত যে পরিবারে 2জন নারী শিক্ষার্থী আছে, 2জন তো পায়, তাহলে পরিবারের অনেক সাশ্রয় হয় এবং পরিবার তখন উৎসাহিত হয় মেয়েদের পাঠাতে, বিয়ে দেবে না বা কাজে পাঠাবে না। এটা হচ্ছে একটা বড় মোটিভেশন হিসেবে কাজ করে। নারীর ক্ষমতায়ন নিয়ে, নারী সহিংসতা নিয়ে তো আপনি সোচ্চার সবসময়। কেমন দেখছেন নারীর ক্ষমতায়ন? আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? বিভিন্ন সেক্টরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নেতৃত্বস্থানীয় জায়গাতে আসলে হঠাৎ করে নারী শূন্যতা, এই জায়গাটাতে আসলে আপনার অবজারভেশন কি? সত্যি কথা বলতে গেলে এবার নির্বাচনের আগে নারীর মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সরাসরি একদম রীতিমতো হোঁচট খেয়েছি। 55 বছর পরে স্বাধীনতার এখনো যদি বলতে হয় যে নারীকে মনোনয়ন দেন সরাসরি নির্বাচনে, সেখানে তো আমরা পারলাম না। যেটা দাঁড়ালো সত্যি কথা বলতে গেলে যে সংরক্ষিত আসনে শুধু আসলেন, তারা আসছেন যারা তাদেরকে আসলে তারা মনোনয়ন পাওয়ার যোগ্য, সরাসরি মনোনয়ন পাওয়ার যে যোগ্য ছিলেন, কিন্তু দেয়া হলো না। ফলে এখন যেটা হয়েছে সব সেক্টর, আমরা যদি অর্থনীতি দেখি, আমরা যদি ক্ষুদ্র উদ্যোক্তা দেখি, আমরা যদি ব্যাংকিং দেখি, অথবা বিদেশি যে আরএমজি বলি, যেটার মাধ্যমে নারী অনেক বেশি অবদান রাখছে, সব কিছুতে কিন্তু নারীর অংশগ্রহণ একদম অসম্ভব রকম দৃশ্যমান। ক্রীড়ায় কি দেখছি, আমাদের নারী খেলোয়াড়রা তো অনেক কিছু করে নিয়ে এসছেন। সংস্কৃতিতে কি দেখছি, বাইরে থেকেও অ্যাওয়ার্ড নিয়ে আসছেন আমাদের নারীরা। কিন্তু যেটা সবচেয়ে বেশি অসম্ভব মানে নেতিবাচক, সেটা হলো অংশগ্রহণ আছে কিন্তু অংশীদারিত্ব নেই, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারী। এই জায়গাটা আসলে কিভাবে সামনে আমরা আসলে কি করব? সামনে আসছে তো নারী ক্ষমতায়নকে না, দেশকে আগে থেকে তো ক্ষমতায়ন জরুরি, সেই জায়গাটা থেকে আসলে কি করবে? সরকারের পলিসি কি থাকা উচিত? সরকারের যেটা থাকা উচিত, যে আমি মনে করি যে নারীর ক্ষেত্রে, নারীকে নিয়ে আসার ক্ষেত্রে বর্তমান সরকারের অঙ্গীকার বা সদিচ্ছার অভাব নেই, কিন্তু সেখানে আমাদের সুনির্দিষ্ট রোডম্যাপ লাগবে কিভাবে তারা নারী নেতৃত্বের জায়গাটা সব সেক্টরে পূরণ করবেন। আমি নারীর অংশগ্রহণকারীর কথা বলছি না, নেতৃত্বের জায়গায়, সেটা বিজনেস সেক্টরেই হোক, ব্যাংকিংয়েই হোক, যেখানেই হোক, নেতৃত্বটাকে নিয়ে আসতে হবে। এবং এটা
নেতৃত্ব তো আসার জন্য রেডি হয়ে আছে। নারীর প্রতি যে সহিংসতা বেড়েছে বা যে অবস্থা আমরা এখন আছি, এটার সাথে কি এটার কোনোভাবে সম্পৃক্ত নারীর ক্ষমতা? অবশ্যই আছে। আমরা তো আগের সংসদগুলোকে দেখেছি, তারা নিজেদের এলাকায় ব্রিজ, কালভার্ট ইত্যাদি নিয়ে যত ব্যস্ত থাকতেন, তাদের এলাকায় কোনো নারী যদি লাঞ্ছিত হতো বা কোনো শিশু শিক্ষার্থী যদি লাঞ্ছিত হতো, সেইভাবে তো তাদেরকে কণ্ঠ তুলতে দেখিনি আমরা। আসলে যদি নারী কথা বলে এবং তার সাথে যদি পুরুষরা যুক্ত হন, তাহলে আমাদের এই নারীর প্রতি সহিংসতাটা একটা জায়গায় আমরা আনতে পারবো। ওখানে তো আরেকটি বড় প্রতিবন্ধকতা কাজ করে, সেটি হলো বিচারহীনতার সংস্কৃতি। অপরাধ করে পার পেয়ে যায় অর্থবিত্ত প্রতিপত্তির মাধ্যমে, এমনকি সালিশ করে নেয় তাদের সাথে, অত্যাচারিত মেয়েটির পরিবারের সাথে টাকা পয়সা দিয়ে হাত করে নেয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। খালি সচেতনতার কথা বলে হবে না। কোনো মা যে সচেতন না এটা আমি বিশ্বাস করি না, কিন্তু সমাজ এবং পরিবার, রাষ্ট্র সব জায়গায় এগিয়ে আসতে হবে, কিন্তু না হলে হবে না। এবং এই জায়গা থেকে আমি মনে করি যে আসলে নারীর প্রতি সহিংসতা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না হলেও এটা লাগাম টানা সম্ভব, এবং সেটা কিন্তু নারীই পারবে। আপনার শেষ করব, তার আগে আপনাকে একদম ছোট করে জানতে চাই যে শিক্ষা নিয়ে বা শিক্ষা বাংলাদেশের যে আমূল পরিবর্তনের কথা আমরা বলছি, আপনারা বলছেন, এই জায়গাটাতে সবচেয়ে এখন কোন বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার বলে আপনি মনে করছেন? সবার, সরকার শুধু না, বেসরকারি পর্যায়ে সবাই মিলে কোন জায়গাটাতে আসলে কাজ শুরু করা দরকার সবার আগে? ক্রমবর্ধমান বৈষম্যটার লাগাম টানা, যে আমার সব শিক্ষার্থী যাতে ন্যূনতম একই মানের শিক্ষা পায়, প্রাক প্রাথমিক থেকে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সেই বৈষম্যটা যদি না টানতে পারি, তাহলে আমাদের যে সন্তানেরা জুলাইতে প্রাণ দিল, তাহলে তো একই কথা থেকে গেল। তারা তো বৈষম্যের বিরুদ্ধেই নেমেছিল, মাঠে আত্মাহুতি দিয়েছে। তাদের প্রতি তো সম্মান জানিয়ে বলতে চাই, এই ক্রমবর্ধমান বৈষম্যটা সব ধারার মধ্যে, ইংরেজি মাধ্যমের সন্তানেরা একরকম, বাংলা মাধ্যমের এরকম, ধর্মীয় মাধ্যমের আরেক রকম, এই বৈষম্য তো চলতে পারে না। গ্রাম শহর, নারী পুরুষ সব জায়গায় বৈষম্য বাড়ছে, এটার লাগাম টানতেই হবে। আপা অনেক ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। আমাদের মুখোমুখির এই পর্ব এখানেই শেষ করছি। আমাদের আয়োজন আপনারা টেলিভিশন ছাড়াও দেখতে পারবেন ডিজিটাল প্ল্যাটফর্মে, ইউটিউব এবং ফেসবুকে। ভালো থাকবেন, আবার দেখা হবে।